প্রখর রোমাঞ্চে প্রতিভীত হয়ে আমি এক পাশ না ভেবেই চিত্রার বাগালটায় দীর্ঘ একটা চুমুকে দিলাম। ঘটনার আংশিকতায় চিত্রার চোখ দুটো প্রকণ্ড আকার করে আমার দিকে চেয়ে দেখতেই হোলির আবিরে মিশিয়ে রাখা লুকায়িত একগাথা সিঁদুরে আমি চিত্রার ধূসর স্মৃতিতে রাঙিয়ে দিয়ে ক্ষীণ হেসে বললাম, আজ থেকে তুই আমার অর্ধাঙ্গিনী চিত্রা। সিঁথি থেকে সিঁদুর গড়িয়ে চিত্রের কপাল থেকে নাক বরাবর একটা লম্বা রেখার তৈরি হচ্ছিল। ধপধপে ফর্সা আদলে সিঁদুরের লাল রঙটাই চিত্রাকে কতটা লাবণ্যময় এবং রমণীয়তায় প্রতীক মনে হচ্ছিল তা আমার বিশ্লেষণের শক্তির বাইরে। তার ভুবন ভোলানো অমায়িক রূপে আমি যতটা না অভিভূত হয়েছিলাম তার চেয়ে অধিক আকৃষ্ট হচ্ছিলাম। ভাবতেই হৃদয় কঠোর মৃদু হিমের হাওয়া উষ্ণতা ছড়িয়ে ভালোবাসার রাঙিনী বেজে উঠছিল সুরেলার শব্দে। মুহূর্তের মধ্যে আমার রঙিন ভাবা গোলকের বিবর্ণ রূপ দিল চিত্রা। ক্ষুব্ধ হয়ে আমার গালে ঠাস করে একটা চড় বসিয়ে দিল। পুরো ছাদ জুড়ে চড়ের প্রতিধ্বনি বেজে উঠছিল ক্ষিপ্ত স্বরে। ধরফড়িয়ে ঘুম ভেঙে আমি লাফিয়ে উঠলাম। দিশেরা হয়ে পুরো রুমটাই চোখ বুলিয়ে গ্রিলযুক্ত জানালায় দৃষ্টি নিক্ষেপ করতেই সকালের তেজস্বনী রৌদ্রু আমার অস্ফুট চক্ষু জোড়ায় অসম্ভব জ্বালা ধরে দিচ্ছিল। প্রসজ্জলিত চোখে আমি রুমের ডান পাশের দেওয়ালটার দৃষ্টি নিক্ষেপ করে ছোট্ট ক্রলিত ঘড়ির সকাল 8টার ঘন্টা টিকটিক শব্দে বেজে উঠল। কপালে উদ্যানত বিন্দু বিন্দু ঘামগুলো মুছে আমি চোখ জোড়া বেহিসেবি উদ্বিগ্নতা নিয়ে গায়ে জড়ানো নকশিকাতা শরীর থেকে ছুঁড়ে ফেলে তড়িঘড়ি করে বিছানা ছেড়ে উঠে ডেস্কের উপরে থেকে ফোনটা হাতে নিয়ে আধো দৃষ্টিতে চিত্রার নাম্বারটাই ডায়াল করে অধৈর্য কণ্ঠে বললাম, দেখ, ভোরে এত স্নিগ্ধ স্বপ্নটা প্রচারণার পরে বড্ড দেরি হয়ে গেল আমার ঘুম থেকে জাগতে। না জানে ওই দিন আবার চিত্রাকে আমার পূর্ণই না হবে অন্য একদিন আবির পরিয়ে দিল। ইতিমধ্যে রুমের দ্বিতীয়কার উপস্থিতি আমার কর্ণকুহরে মিহিভাবে প্রতিদিত হচ্ছিল। হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের ধমনী জুড়ে বিস্ফোরকের মতো কী যেন টিপ টিপ সুরে বাজছিল। আমি তো বুঝতে পারছি সেই কাঙ্ক্ষিত ব্যক্তিটি নীরবে পা ফেলে আমার রুমে প্রবেশ করছে। ঠোঁটের আলিচে একচিলতে প্রাণবন্ত হাসি উঠছে। আমি পিছু পিছু ঘুরে তাকাতে বিচলিত হয়ে মুহূর্তের মধ্যেই চোখ মুখ খিসে বন্ধ করে নিলাম। হলি অ্যাটাক হয়েছে আমার উপর। চোখ সমেত হলি রঙে রেঙে উঠছে আমার। চোখের যন্ত্রণায় নাজেহাল হয়ে আমি অতিষ্ঠ নিয়ে চোখ কসলাতেই চিত্রা হাহা করে হেসে দিয়ে আমার চারপাশে চোখের মতো ঘুরঘুর করেই বলল, হ্যাপি হোলি আরাধ্য। এই প্রথম আমি বাজিতে জিতে গেছি। নিজ হাতে ঠিক তোকে আবির লাগাতে পেরেছি। রাগান্বিত হয়ে আমি চোখ বুঝেই চল শক্ত করে বললাম, তো সাহস কী করো চিত্রা আমার আগে আবির মাখানোর? ইউ নো হোয়াট, এই আদি আমার লাইফে কেউ কখনো আমাকে আবির মাখাতে পারেনি। চিত্রা ঝগড়টে কণ্ঠে বলল, হ্যাঁ জানি তো কি হয়েছে, আমি মাখিয়েছি, রেকর্ড ভেঙেছি। শোন, তোর উচিত ছিল আমার সাথে এভাবে রাগ না দেখিয়ে উল্টে আমাকে বাহবা দেওয়ার। কেন বলতো? কারণ তোকে আবিরের রঙে নিঃসন্দেহে সুদর্শনের প্রতীক মনে হচ্ছে। জ্বালাধর চোখে আমি স্পষ্টভাবে সম্পূর্ণ চোখ খুলে চিত্রার দিকে অবলোকেশন করতে আমার জেদটা যেন মুহূর্তেই মধ্যে মাটিতে মিশে জল হয়ে গেল। সাদা সালোয়ার কামিজে পরিহিত শুভ্র পরে ঠোঁটে কোণে দুষ্টু হাসি ফুটিয়ে আমার মুখ পানে চেয়ে আছে। কৃষ্ণচুলের ঘন গুচ্ছযুক্ত বেনুনিটা তার কাঁধ বেয়ে কোমর অব্দি দোলকাচ্ছে। মুখের আদরে কোথায় কোনো আবিরের অস্তিত্ব মিলছে না। মাঝখানে সিঁড়ি ফাঁকা পড়ে আছে। ইস, আমার মনে হয় আবির লেগে গেছে। এই দুনিয়ায় এখনো দ্বিতীয় কারো সাধ্য হয়নি আরাধ্যের আগে চিত্রাকে আবির পরাবে। আবিরের প্রথম রংটা আরাধ্য চিত্রায় পরাবে। চিত্রা তো পূর্বেই তার দায়িত্ব পালন করে নিল, এবার দায়িত্বটা আমার 24 সালে চিত্রাকে আবির পরাবার। সে যেন কোনো ক্রমেই আমার চালাকি খুনাক্ষরে টের না পায়। ভেতরের স্বপ্ন আমি সত্যি করেই ছাড়ব। অগোচর চিত্রাকে আমার ভাগ্যের সাথে কাঠগড়ায় কাটছাড় বেঁধেই ছাড়ব। চিত্রা থেকে চোখ ফিরিয়ে আমি বাঁ পাশে তাকিয়ে কর্কশ কণ্ঠে বললাম, রুম থেকে বের হতই, সকালটা মাটি করে দিয়েছিস আমার। আর কিছুক্ষণ আমার সামনে দাঁড়িয়ে থাকলে হয়তো দেখা যাবে আমি তোর গলা টিপে দিয়েছি। রাগটা কিন্তু কিছুটাই সংবরণ হচ্ছে না আমার। চিত্রার আগে গজগজ করতে করতে আমার সম্মুখ হয়ে দাঁড়িয়ে বাঁ পাশে আমার মুখ দিয়ে হেলে বলল, খুব ভাব দেখানো হচ্ছে তাই না? খুব ভাব। এত ভাব তুই কোত্থেকে পাস বলতো? নাকি তুই নতুন শহরে গিয়ে এই চিত্রাকেই এখন পুরাতন লাগছে, ব্যাকডেটেড লাগছে খুব, তাই না?
তেজি চোখে আমি চিত্রের শান্ত হয়ে আশা দৃষ্টি নিক্ষেপ করে বললাম, রুম থেকে বের হতে বলছি তোকে, এখনই বের হবি তুই আমার রুম থেকে। এ কথা বারবার রিপিট করতেই কিন্তু আমার ভীষণ এক ঘেয়ামি লাগে। আগে বহুবার বলেছি, এখনো বলছি। চিত্রা একরোখা ভাব নিয়ে আমার দিকে প্রশ্ন ছুড়ে মেরে বলল, যাব না আমি। কি করবি বল? বকবি আমাকে? মারবি আমাকে? এত বড় সাহস হয়ে গেছে তোর? চিত্রার দিকে তেড়ে এসে আমি বাঁকা হেসে বললাম, আমাকে উন্মোদন শরীর দেখাতে তোর খুব ভালো লাগছে তাই না? খুব ফিল নিচ্ছিস, তাই রুম থেকে বের হতে চাচ্ছিস না, অ্যাম আই রাইট? যদি তাই হয় তবে ক্লিয়ারলি বলে দিস, দরজা খিলটা আটকে দিয়ে একদম তোর গা ঘেঁষে দাঁড়াতাম, দুজনের তপ্ত শ্বাস একযোগ হয়ে হৃদয়ের উষ্ণতার উত্তেজনা তৈরি করতাম। ব্যাপারটা খুব মাখো মাখো হতো, খুব কাছ থেকে ফিল করতে পারতিস আমায়, সিরিয়াসলি দারুণ এনজয় করতে পারতিস। চিত্রা কটমটে চোখ আমার দিকে চেয়ে বলল, আর কখনো তোর রুমে আসবো না আমি, কখনো না। ইডিয়েট একটা। তোর রুমে আসাটাই আমার সবচেয়ে বড় ভুল হয়েছে, বুঝলি? তার চেয়ে বড় ভুল হয়েছে তোকে আবির মাখানোটা। কাশিয়ানি থেকে ফিরে এসে তুই একদম পাল্টে গেছিস, পুরোপুরি পাল্টে গেছিস। অভিমানের পাহাড় নিয়ে চিত্রা আবির মাখা রঙিন হস্তযুগল নিয়ে দ্রুত পায়ে হেঁটে রুম থেকে প্রস্থান নিল। পরক্ষণে আবার কি যেন মনে করে চিত্রা দ্রুত পায়ে হেঁটে এসে আমার মুখোমুখি দাঁড়িয়ে সন্ধ্যার কণ্ঠে বলল, এই আরাধ্য, বল না, তুই আমাকে সত্যি ভুলে গেছিস? তোর ছোট্টবেলার এই ফ্রেন্ডটাকে ভুলে গেছিস? চিত্রাকে তুই একদম ভুলে গেছিস আরাধ্য? আমি ভাবশূন্য হয়ে বললাম, স্বাভাবিক, কারণ ওখানে তোর চেয়ে ঢের ভালো ফ্রেন্ড আমি খুঁজে পেয়েছি, জানিস? সে আমার খেলার কত বড় ফ্যান, মানে তোকে বোঝাতে পারবো না। সে আমার খেলার কতটা অন্ধভক্ত। তুই তো কখনো আমার খেলা দুলোকে পছন্দই করিস না। মন খারাপের মেঘে সে গেল চিত্রার সমস্ত মুখমণ্ডল। পিছু করে চিত্রা রুম থেকে প্রস্থান নেওয়ার পূর্বেই অভিমানী কণ্ঠে বলল, চিত্রাও ঠিক তোর চেয়ে ঢের ভালো ফ্রেন্ড জুটিয়ে নিবে, দেখিস। যে আমার নাচকে ভালোবাসবে, তুইও আমার নাচকে পছন্দ করিস না, তাই না? অল্প সময় থেমে চিত্রা পুনরায় বলল, আর সরি হ্যাঁ, পারমিশন ছাড়াই অনধিকার চর্চা খাটানোর জন্য। আবিরটা ধুয়ে নিস জল দিয়ে। চললাম আমি। আমি ব্যতিব্যস্ত কণ্ঠে পেছন থেকে চেঁচিয়ে বললাম, তুই না বললেও ধুয়ে নিব, ওকে? আর শোন, বাড়ির সাথে দাঁড়া, আমি আসছি। কোথাও দাঁড়াতে পারবো না আমি, তোর জন্য তো একদমই না। দয়া করে আমাকে পিছু ডাকবি না। চিত্রের পেছনতে তেড়ে এসে আমি উচ্চস্বরে বললাম, তুই দাঁড়াবি না? তোর ঘাড় দাঁড়াবে। চিত্রা একরকম ভাব নিয়ে বলল, বাড়ি যাচ্ছি আমি, কাজ আছে। বাবা হয়তো আমায় খুঁজছেন। যা বলছি তাই কর, অযথা হাঁটাস না প্লিজ। চিত্রা নিরুপায় হয়ে দাঁত কিরমির করেই বলল, 10 মিনিটের বেশি ওয়েট করতে পারবো না আমি, ওকে? যা করার তাড়াতাড়ি কর। চিত্রা যাওয়ার পথে কিছুক্ষণ মৌন দৃষ্টিতে চেয়ে থেকে আমি পরক্ষণে মৃদু হেসে পেছনের চোরগুলো হালকা টেনে বললাম, তোর জন্যই তো আমার এত বড় ম্যাচ ছেড়ে তড়িঘড়ি করে সমস্ত প্রতিকূল পেরিয়ে রাতের আধারে বাড়ি ফিরতে হলো চৈতি। তোকে আবিরের সঙ্গে রাঙাবো বলে। তোকে ঘিরে আমার হৃদয় কুঠুরে গুপ্তায়িত হাজারটা অনুভূতিকে আজ বাস্তবতার ছোঁয়াতে রাঙিয়ে তুলব বলেই হন্য হয়ে এতটা পথ ছুটে আসা। তুই না এই জন্মে আমার জন্য পুরাতন হবি না, আগামী 7 জন্মে তোকে নিজের করে তবে আমি স্থির মন খেলায় মাঠে ফিরে যাব। চিত্রা, বিশ্বাস কর, তোকে ছাড়া তোর থেকে এত দূরত্ব নিয়ে কোনো ক্রমে আমি খেলায় ফোকাস করতে পারছি না। বারবার মনে হতো আমার অনুপস্থিতরা না তুই অন্য কারোর সাথে হয়ে যাস। চিত্রা, তুই তো শুধু আমার। চিত্রা, শুধুই আমার। সৃষ্টিকর্তার কাছে সবসময় প্রার্থনা করি, জানিস, সৃষ্টিকর্তা যেন আগামী 7 জন্মেও তোর থেকে আমাকে আলাদা না করে, আমার সাথে যেন কাঠছাড়া বেঁধে রাখেন। শাওয়ার নিতেই অসময় প্রবেশ করলো আমি। সাদা পাঞ্জাবি পাজামা পরে কিছু সময়ের মধ্যেই আমি শাওয়ার নিয়ে তাড়াতাড়ি করে অশ্রম থেকে বের হয়ে এলাম। সিক্ত চুলের ডেস্কের ড্রয়ার থেকে সিঁদুরের কোটাটা পায়জামার পকেটের পুরে আমি হদ্দুত হয়ে 3তলা বাড়িতে ছুটে এলাম। আমার বাড়ির ছাদ থেকে গলির প্রতিটা ছাদ স্পষ্ট ছেলেমেয়ে মহিলা পুরুষ নির্বিশেষে দোলখালে আনন্দ ঘন উৎসব আবকরণ করে যাচ্ছে। প্রকৃতি আজ দোলনার আবিরে সেজে উঠছে।
সূর্যের তীর্যক কিরণের সাথে মৃদুল মনে হিমেল হাওয়া প্রবাহে দলের আবিরের মিশ্রণ রঙিয়ে ছড়িয়ে পড়ছে এসাদ থেকে ওসাদ। আবিররাও একে অপরের দোলনায় শুভেচ্ছা জানাচ্ছে। পুরো পাড়া জুড়ে শুধু হইচই হাসি খুশি আমেজ ছড়িয়ে পড়ছে। যেদিকটাই চোখ যাচ্ছে কেবল সাদা রং পরিহিতা ছেলে মেয়ে। কলরব দেখা যাচ্ছে, ডালাডালি পাখিদের গুঞ্জন শোনা যাচ্ছে। চারপাশটা থেকে দোলনার নানা রকম সুর সঙ্গীত ভেসে আসছে। সঙ্গীতের তালে তালে নেচে উঠছে কিশোর কিশোরীরা। পুরো ছাদটা দৃষ্টি নিবদ্ধ করতেই কাজিনের হৈহুল্লোর চোখ পড়ল। 4-4টে কাজিন আমার। মেজো কাকুর 2 কন্যা, জ্যৈষ্ঠ কন্যার নাম শর্মিষ্ঠা, কনিষ্ঠ কন্যার নাম শর্মিলা। ছোট কাকুর 1 কন্যা এবং 1 পুত্র। জ্যৈষ্ঠ পুত্রের নাম সৌরভ, কনিষ্ঠ কন্যার নাম সুদীপ্তা। তাদের পাশে আবার আম্মু এবং আমরা 2 কাকিমণি। পড়লেও লাল পাড়ের কাপড় পরিহিত অবস্থায় স্মৃতির গাঢ় এবং দীর্ঘ সিঁদুর পরে দাঁড়িয়ে আছেন। আবির নিয়ে সবসময় সবাই খুব মাতামাতি করছে। একে অপরকে আবিরের সঙ্গে মিশ্রিত ভূত বানানোর জোগাড়ের তৎপর উঠেছে। আমার অস্তিত্ব এখানে কেউই টের পায়নি, নতুবা এতক্ষণ সবাই আবিরের থালা হাতে নিয়ে আমাকে পুরে পাহাড় ধাওয়া করত। পুরো পাড়া জুড়ে আবারও নতুন হইচই হট্টগোলের উদ্ভব হতো। পা টিপে হেঁটে আমি ছাদের ফ্লোরে রাখা আবিরের থালা থেকে 1 মুঠো লাল আবির হাতে নিয়ে কৌটা সম্পূর্ণ স্মৃতিতে লাল আবিরে মিশিয়ে দিলাম। মহাগুপ্ত কাজটা সেরে আমি উতলা চোখে চিত্রাকে খুঁজতে লাগলাম। ছাদের পশ্চিম পাশের বাগানের বিলাসটা সামান্য চিত্রা গম্ভীর ভাব নিয়ে স্তব্ধ দাঁড়িয়ে আছে। আমার কাজিনদের সাথে গা ঘেঁষছে না পর্যন্ত। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো চিত্রা এখনও বিবর্ণ অবস্থাতেই আছে। আবিরে কোনো রং লাগেনি তার গায়ে। প্রতিবার তো চিত্রার এতক্ষণে 2 বার আবিরের স্নান হয়ে যায়, তবে আজ কেন সে নিরাগ, রংহীন। অতি আশ্চর্যিত হয়ে আমি চোখ মুখে কৌতূহলী ভাব নিয়ে চিত্রের পেছনে গিয়ে দাঁড়িয়ে ছোট্ট কণ্ঠে চিত্রাকে ডেকে বললাম, এই চিত্রা শোন। চিত্রা পিছু ঘুরে তাকালো। চোখ মুখে তার নিদারুণ বিষাদের ছাপ। গভীর ভাব নিয়ে আমি প্রশ্নবিদ্ধ চোখে চিত্রাকে বললাম, চোখে তো গোটা এক শ্রাবণ নিয়ে বসে আসছিস, হয়েছে কি বলতো? চিত্রা ব্যাকল নয়নে আমার দিকে চেয়ে জিজ্ঞাসক কণ্ঠে বলল, তুই আমার জন্য গোপালগঞ্জ আসিসনি তাই না আরাধ্য? আমাকে তুই সত্যি ভুলে গেছিস। আমি গা ছাড়া ভাব নিয়ে বললাম, তুই আমার কে? তোর জন্য কেন আমি গোপালগঞ্জ আসতে হবে? তাছাড়া তোকে মনে রাখার তো বিশেষ কোনো কারণ খুঁজে পাচ্ছি না আমি। তুই আমার বিশেষ কেউ হোস শুনি? চিত্রা হেও হেসে বলল, সেই তো, আমি তোর বিশেষ কে হই। বন্ধুত্বের সম্পর্কটা এই 5 মাসের ব্যবধানে এতটা কাচের মতন ঠুনকো হয়ে দাঁড়াবে তা আমি দুঃস্বপ্নেও ভাবতে পারিনি। মুলান হেসে আমি আবিরে মাখা সিঁদুরের নিঃসংকোচ চিত্রা স্মৃতিতে দীর্ঘ একটু গাঢ় করে বিবাহিত মহিলাদের মতন পরিয়ে দিলাম। হ্যাপি হলি চিত্রা। চিত্রা বিমর্ষিত হয়ে ফ্যালফাল চোখে আমার দিকে চেয়ে উচ্চ শব্দে চেঁচিয়ে বলল, এ তুই কি করলি আরাধ্য? বুড়ো যুগল কুসকে আমি সাবলীল কণ্ঠে বললাম, কি করলাম আবার? আবির পড়ালাম তোকে। এতে তো বিস্মিত হওয়ার কি আছে? আবেগে আতপুল্য হয়ে মনে মনে বলছিলাম, আজ থেকে তুই আমার অর্ধাঙ্গিনী চিত্রা। স্বপ্ন আমার সত্যি হয়েছে। ভোরে দেখা স্বপ্নটা আমি সত্যি করে দেখেছি। আমার মনে বেড়ে উষ্ঠাগরিষ্ঠা সংখ্যাগুলোকে আমি খুব সহজেই নিশ্চিহ্ন করতে পেরেছি। আজ থেকে আমি নিশ্চিন্ত মনে তোর থেকে 10,000 মাইল দূরে অবস্থান করেও প্রখর শান্তিতে প্রতিটা দিন উপভোগ করতে পারবো। প্রতিটা রাত স্তব্ধতে কাটাতে পারবো। উপযুক্ত সময় হলেই তবে আমি এই চিরন্তন সত্যটা সবার সামনে তুলে ধরবো। জাতবাতের পার্থক্য খুঁজতে আসবো না। আমার মহাকাশ সমান ভালোবাসার জাত বাতে কোনো প্রশ্রয় নেই। ওই দিন তুইও খুব খুশি হবি, অবাক হবি চিত্রা। খুশিতে হয়তো উন্মাদ হয়ে যাবি। চিত্রা মুখে হাত দিয়ে অস্ত্রসিক্ত চোখে আমার পানে চেয়ে বলল, বাড়ির সবাই দেখে কি ভাববে আরাধ্য? তুই সোজা আমার স্মৃতিতে আবির পরিয়ে দিলি। জেঠু শুনতে পেলে তোকে ভীষণ বকবেন আরাধ্য। জেঠিমণিও কম কথা শোনাবেন না। এমনিতেই তোর সাথে আমার মেলামেশাটা জেঠু তেমন পছন্দ করেন না। এই বিষয়টা জানতে পারলে জেঠু হয়তো সরাসরি আমার বাবার কাছে নালিশ জানাবেন। আমার দৃষ্টতায় বাবা ভীষণ কষ্ট পাবেন আরাধ্য। ইতিমধ্যে আম্মু এবং কাকিমা হুড়মুড়ি এসে আমার মুখোমুখি দাঁড়ালো। অবিশ্বাস্য দৃষ্টিতে আম্মু চিত্রের স্মৃতিতে যে প্রশ্নবিদ্ধ কণ্ঠে আমাকে বলল, অবিবাহিত একটা মেয়ের স্মৃতিতে তুই আবির পরিয়ে দিলি আরাধ্য?
আমি রাগান্বিত কণ্ঠে বললাম, আম্মু প্লিজ, প্রতিবার তো আমি চিত্রাকে আবির মাখিয়ে দেই, আজ তো অবাক হওয়ার কী আছে এতে? এত উদ্বিগ্নই বা হচ্ছ কেন? আম্মু চোখ জোড়া প্রকাণ্ড করে আমার দৃষ্টিতে ফিরিয়ে বললেন, বেশি বেশি তোকে চিত্রার স্মৃতিতেই কেন আবির পড়াতে হলো আরাধ্য? তুই চাইলে তো প্রতিবারের মতো চিত্রার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গেও আবির পড়াতে পারতিস। আমি তদন্ত কণ্ঠে বললাম, মনে হলো এবার স্মৃতিতে পড়ানো উচিত, তাই পড়িয়ে দিলাম। তোমাদের এত ব্যস্ত হওয়ার কী আছে? চিত্রা নিষ্ফলন দৃষ্টিতে কিছু মুহূর্ত আমার দিকে চেয়ে থেকে ছাদ থেকে প্রস্থান নেওয়ার পূর্বেই আমার বাবা নির্মলানন্দ সেনগুপ্ত আংশিকভাবে চিত্রার সম্মুখীন পড়লেন। কপালের লাল টিকা পরে বাবার এক হাত দুটি সামলে খড়তর চোখে চিত্রা স্মৃতির দিকে দৃষ্টি নিক্ষেপ করে বললেন, অবিবাহিত মেয়ের স্মৃতিতে আবির কেন? কে পড়িয়েছে এই আবির? চিত্রা ভয়ার্থ চোখে বাবার দিকে চেয়ে শুকনো ঢোক গিলল। আম্মু ভীষণ আতঙ্কিত হয়ে আমার ডান হাত চেপে ধরে ফিসফিসিয়ে বললেন, ভুলেও বলিস না তুই পড়িয়েছিস আবিরটা, বিষয়টা আমি সামলা নিচ্ছি। আম্মুর হাতটা ছাড়িয়ে আমি একরোখা ভাব নিয়ে বললাম, সত্যি কথাটা মুখে স্বীকার করতে অন্তত আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই আম্মু, আমাকে সত্যিটা বলতে দাও। দ্রুতপায়ে হেঁটে আমি বাবার সম্মুখীন হলাম। পেছন থেকেই শমিষ্ঠা উচ্চারণ স্বরে চেঁচিয়ে বাবাকে উদ্দেশ্য করে বলল, জেঠু, আরাধ্য দাদাই চিত্রা দিদির স্মৃতিতে আবির পড়িয়েছে। কাজটা মোটেও যথার্থ হয়নি জেঠু। আরাধ্যা দাদা যথেষ্ট নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছেন। চিত্রা থেকে চোখ ঘুরিয়ে বাবা আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করতে আমি নতজান হয়ে ম্লান কণ্ঠে বাবাকে বললাম, বন্ধু ভেবে চিত্রাকে শীতে আবির পড়েছি বাবা, এতে আমার কোনো নিবুদ্ধিতা বা দুঃসাহসিকতার কোনো প্রকাশ পায় না। বিষয়টা নিতান্তই ক্ষুদ্র এবং স্বাভাবিক। আমরা এই স্বাভাবিক বিষয়টাকে অস্বাভাবিকভাবে বৃহৎ অর্থে দেখছি। আমার মনে হচ্ছে আমরা সকলে এখানে নির্বুদ্ধিতার পরিচয় দিচ্ছি। তোমার সাহস দেখে আমি আশ্চর্য না হয়ে পারছি না আরাধ্য। প্রথমত, এই ছোট জাতের মেয়েটাকে আমার মোটেও পছন্দ না। দ্বিতীয়ত, মেয়ের চালচলনও আমার খুব বেশি একটা পছন্দ না। তৃতীয়ত, মেয়ের সাথে তোমার অবাধে মেলামেশাটাও আমরা নিতান্তই পছন্দের বাইরে। তার ওপর কি করলে তুমি? সরাসরি মেয়েটার স্মৃতিতে আবির পরিয়ে দিলে তুমি। মেয়েটা যদি হঠাৎ দাবি করে বসে তুমি আবির নয় সিঁদুর পরিয়েছো মেয়েটার স্মৃতিতে, তখন এই দায়ভার কে নিবে? তুমি নিবে না আমার গোটা পরিবারের দায় নিবে? রাগান্বিত হয়ে আমি মাথা তুলে বাবাকে কিছু বলার পূর্বে চিত্রা কান্নাজড়িত কণ্ঠে বাবাকে বললেন, আমার ভুল হয়ে গেছে জেঠু, আর কখনো আমি আপনাদের বাড়ির চৌকাঠে পা রাখবো না, এমনকি আরাধ্যের সাথেও মেলামেশা করার দুঃসাহস দেখাবো না। দয়া করে আমার জাত, স্বভাব, চরিত্র এবং আমার সতীত্বকে নিয়ে এই কঠিন প্রশ্নগুলো তুলবেন না জেঠু। আরাধ্য কেবলই আমার একজন ভালো বন্ধু। বন্ধুত্বের সুযোগ নিয়ে আমি আবিরকে সিঁদুর ভেবে এতটা গুলিয়ে ফেলতে পারি না। খিটখিটে মেজাজ আমি চিত্রার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বললাম, শাট আপ চিত্রা, ইউ জাস্ট শাট আপ। বাবার সাথে আমি কথা বলছি তো, আমাদের কথার মাঝে তোর প্রবেশ নিষিদ্ধ। চিত্রা নির্বিকার লিপ্ত দৃষ্টিতে আমার মুখ পানে চেয়ে আসছে। চক্ষু থেকে তার জলের বাড়িধারা যেন শ্রাবণ মেঘের মতন বাহিত হচ্ছে। অবমান, ভর্সনা, শালীনতাবোধ, আঘাত সবটাই যেন চিত্রাকে অন্তঃন্তরে থেকে নিংড়ে শুকাচ্ছে, কাঠের লাকড়িতে পরিণত হয়েছে। তার এই মুহূর্তে যা বিবর্ণরূপ আমার অন্তর কারণে গাঢ় জল ধরার মতো ফোড়ন কাটছে। প্রতিবারের মতন এবারও বুকে চেপে রাখা লুকায়িত ক্লেশ আমি সকালে অন্তরালে দেখছি। বাবার চক্ষু জোড়া দৃষ্টি নিক্ষেপ নিবৃত্ত করে আমি মালিন্য কণ্ঠে বললাম, প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি বাবা, কারণ এই প্রথম আমি তোমার মুখের উপর কথা বলতাম দৃষ্টিতে দেখাচ্ছি। এছাড়া আর কোনো উপায় বা বুদ্ধি খুঁজে পাচ্ছিলাম না আমি। চিত্রা আমার বন্ধু, ছোটোবেলা থেকেই আমরা একই স্কুলে, একই কলেজে, একই বিশ্ববিদ্যালয়ে পড়ে এসেছি। শাস্ত্র যেমন ছোট বড় জাত আলাদা করে দেখেনি, প্রত্যেকটা জাতকেই সমানভাবে প্রাধান্য দেওয়া হয়েছে, তেমনি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের বিধি পাঠ্যপুস্তকও ছোট বড় জাতকে আলাদা করে দেখানোর কোনো প্রথা এই অবধি আমার দৃষ্টিলোক হয়নি। তদ্রূপ বহির্বিশ্বের অন্যান্য ধর্মগ্রন্থও এই কুপ্রথা চালু নেই। কেবলমাত্র তোমার মুখ থেকেই জাতপাতে পার্থক্য নিয়মিত শ্রাবণ করে আসছি। ছোটবেলা থেকেই এই কথা ক্রমান্বয়ে শুনতে আসতে আসতে আমার কর্ণকুহরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, মস্তিষ্কে মৃত্যু ব্যথা তৈরি হচ্ছে। চিত্রাকে আমি সামান্য আবের পড়েছি মাত্র, বন্ধুই শুয়ে সেই অধিকার আমার আছে। শুধু চিত্রা কেন, আমি আমার
অনন্যা বন্ধুবান্ধবের চাইলেও আবির মাখাতে পারি, তবে চিত্রের ক্ষেত্রে কোনো তোমার জাতপাতকে আয়তক বিশাল অর্থ দেখাচ্ছ। চিত্রের স্বভাব চরিত্রে তকমা আছে। পরমুহূর্তে হাত জোরকে আমি বাবাকে বললাম, এটা আর কারণ না বাবা, হাত জোর করে বলছি। আমি প্রতিটা সম্পর্কে সহজ সরল সুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টা করো। স্নেহবৃত্তি নিয়ে প্রতিটা জাতকে সম্মান করার চেষ্টা করো, কারণ ঈশ্বর আমার একটা হাত দিয়ে তৈরি করছেন। একই হাতের স্পর্শ লেখে আমরা আমাদের প্রতিটি মানুষের সংবাদ দঙ্গনে, সেখানে সৃষ্টিকর্তা আমাদের আলাদা করতে শেখায়নি। সেখানে আমরা অদম মনীষীরা কোনো নিজেরাই নিজেদেরকে যাতে আলাদা করব। আমরা নিশ্চয়ই ঈশ্বরকে টপকে দৃষ্টিতে দেখাতে পারি না। যদি তুমি একজন মানুষকে তার জায়গা থেকে যথেষ্ট সম্মান করতে পারো, তবেই তুমি আদতে একজন প্রকৃত মানুষ হিসেবে নিজের জাতির করতে পারবে। আমিও তখন তোমাকে বাবা হিসেবে পরিচিতিতে সম্মানের পাশাপাশি পরম অহংকার বোধ করব। বাবাকে কোনরূপ প্রত্যুত্তরের কথার সুযোগ না দিয়ে আমি চিত্রের হাত ধরে ছাদ থেকে প্রস্থান নেওয়ার পূর্বে পিছু করে বাবাকে উদ্দেশ্য করে বললাম, সবার উপর মানুষ সত্য, তাহার উপরে নাই। কবি বড়চণ্ডীদাসের সর্বশ্রেষ্ঠ মানবী বাণীটি হয়তো তুমি ভুলে গেছো বাবা, তাই পুনরায় মনে করে দিলাম। এই উক্তিটি আমার প্রতিটা মর্মে মর্মে গেঁথে গেছে বলেই আমি কম্বিনকালেও ছোট বড় জাতের পার্থক্য খুঁজে দেখি না। বিরক্তিকর ভর করলো বাবার কুচকেশা কপালে ভাজে। বাবার অসহিষ্ণু ভাবভঙ্গি থেকে কোনোরূপ ভ্রুক্ষেপ না করে আমি কদম বাড়ালাম সহধর্মিণী সমেত বাড়ির আঙিনে গন্তব্যে। দুতলা সিঁড়ি বেয়ে একতলা সিঁড়িতে কদম বাড়াতেই বাবার বর্জ্যকণ্ঠে আওয়াজ আমার কণ্ঠগম্ভীরে ভয়াল সাংঘাতিকভাবে বাজাতে আরম্ভ করলো। বাবা গলা ফাটে চিৎকার করে আমার মাকে উদ্দেশ্য করে বলছেন, সুলেখা, তোমার পুত্রকে আজই কাশিয়ানি পাঠানোর ব্যবস্থা করো। পুনরায় এর মুখোপেক্ষি হতে চাই না আমি। বাবাকে যে যথেষ্ট সম্মান করতে পারে না, মুখে মুখে তর্কের ঝুড়ি নির্গত হয়, তাকে পুত্র হিসেবে গণ্য করতে আমি চিত্রা এইমাত্র মুখের বলি ফুটল। কম্পিত কণ্ঠে চিত্রার নির্ভীক ভাবমূর্তি নিয়ে আমার মুখ পানে চেয়ে বলল, কেন করলি তুই মুখে মুখে তর্ক? কথার পিঠে কথা আওড়াতে জেঠুকে এতটা নির্মমভাবে আঘাত করতে পারলি? মানে এই অন্যায়টা কাজটা করতে তোর বিন্দু মাত্র কণ্ঠাবোধ হয়নি? এতটা অবনতি তোর কবে হলো আরাধ্য? তো জেঠুকে আমি ইচ্ছাবশত আঘাত করতে চাইনি চিত্রা, তবে তো জেঠু আমার প্রেমকে আঘাত করছে, মানুষ্য প্রেমকে আঘাত করছে। একটা মানুষের যখন দেওয়ালে পিঠ থেকে যায় না, তখন সে বাপের বাপকেও কথা শোনাতে কুণ্ঠবোধ করে না। আমারও কুণ্ঠবোধ হয়নি, বরং এইভাবে ভালো লাগছে যে প্রথমবারের মতো আমি প্রেমের বিরুদ্ধে কর আঘাতকে বিপরীতভাবে আঘাত করতে পেরেছি। তোরও উচিত এইভাবে খুশি হওয়া। চিত্রা অধৈর্য কণ্ঠে বলল, সব বুঝলাম, তবে তুই আমার সিঁথিতে হঠাৎ আবির পড়ালি কেন আরাধ্য? এই আবিরে পূর্ণ রঙিন সিঁথি নিয়ে আমি বাড়ি ফিরবো কোন পথে? পাড়ার লোকজন এই রূপে আমাকে দেখলে কি ভাববেন বলতো? আর বাবাকেই বা আমি মুখ দেখাবো কিভাবে? নির্বোধের মতন কথা বলিস না চিত্রা। আজ শুভদোল পূর্ণিমা, সব গোত্রের ছেলে মেয়ে পুরুষ মহিলা নির্বিশেষে এই দিনে আবির খেলে, তুইও খেলছিস। এতে কোনো জন তোকে কী বলবে, কী ভাববে, একটু অবগত করবি আমায়। চিত্রা ছটফটিয়ে শক্ত কণ্ঠে বলল, আমি কাউকে কিছু অবগত করতে পারবো না। হাতটা ছাড় তুই। আমি এক্ষুনি সুবিধের পুকুর ঘাটে গিয়ে সিঁথি ধুয়ে আসবো। এই রূপে আমি কোনো মতেই বাড়ি ফিরতে পারবো না। আপন মনে আমি আওড়ে বললাম, তো সেটিতে যে আমি কিছুতেই ফাঁকা হতে দিব না চিত্রা, এতে তোর আরাধ্যের অমঙ্গল হবে। আজ দেখব আমি আমরা অনুনয় তোর কাছে কতটা রক্ষণীয়। গলা খাকিয়ে আমি চিত্রার মুখ পানে চেয়ে বললাম, একটা আবদার ছিল, তোর কাছে রাখবি? কি? আগে বল, রাখবি? উফ, বলেই দেখ না। শীতের আবিরটা মুছিস না প্লিজ। আমি চাই তুই রোজ নিয়ম করে শীতের একটা কোনা হলেও একটু আবির মেখে রাখিস, অন্তত এই আবিরটুকু শুয়ে মাখিস। চিত্রা আংশিক দৃষ্টিতে আমার দিকে চেয়ে বলল, তোর মাথাটা সত্যি গুলিয়ে যায়নি তো আরাধ্য? কি যাতা বলছিস এসব তুই? আমি অট্ট এসে বললাম, আমার অনুনয় রাখা যে তোর ইচ্ছা হয় তাহলে রাখিস, নতুবা ছেড়ে দিস। তোর ইচ্ছা শক্তিতে আমার কোনো রূপ হস্তক্ষেপ করতে চাই না। বিবাহিত মহিলারাই শুধু সিঁথিতেই রোজ সিঁদুর পরে আরাধ্য।
আমি এখনো কুমারী, প্রশ্নই আসছে না রোজ সিঁদুর পরার। আমি এবার পড়তে বলছি, সিঁদুর নয়। চিত্রা জিজ্ঞাসক দৃষ্টিতে বলল। কেন, রোজ কি হোলি উৎসব হবে? আমি পাল্টা প্রশ্ন ছুড়ে বললাম, কেন, রোজ তো স্মৃতিতে আমাকে আবির রূপে ধারণ করা যায় না? চিত্রা হতবাক হয়ে আমার পানে চেয়ে আসছে। নেতিবাচক হেসে আমি চিত্রা হাত ধরে বাড়ির আঙিনায় পড়ে পাড়ার 3 রাস্তার মোড়ে পা বাড়াতেই বন্ধুমহলের সরাপন্ন হলাম। ফাজিলের দল সেগুলো সুযোগ বুঝে আমাকে আবিরের রঙে বিশ্রীভাবে রাঙিয়ে দিল। এই প্রথম আমাকে আবির মাখাতে পেরে তারা যেন খুশিতে ফেটে পড়ছিল। আমিও কিন্তু কম চাই না। সবটাকে ধরে ধরে রঙিন ভূত বানিয়ে জোগড়াতে প্রয়াত ছিলাম। চিত্রা জনজীর্ণভাবে রাস্তার পাশ দিয়ে ঘেঁষে ঠাই দাঁড়িয়ে আসছে। এহেন অস্বাভাবিক ভাবমূর্তি দেখে নতিকেতন হঠাৎ চিত্রার দিকে ধ্যান দিয়ে ভুরু যুগল চিত্রাকে চিত্রার সম্মুখীন দাঁড়িয়ে প্রশ্নবিদ্ধ কণ্ঠে বলল, তো স্মৃতিতে এটা সিঁদুর না, আবির চিত্রা। চিত্রা কাপছাড়া কণ্ঠে বলল, আ- আ- আবির? এত চওড়া করে তো স্মৃতিতে আবির পড়ালো কে? নীল রঙ হতে আমি নচিকেতকে ঘুরিয়ে মৃদু হেসে নচিকেতের গালে নীল রঙটা মেখে বললাম, আমি পড়েছিলাম। কেন, তোর কোনো প্রশ্ন আছে? নাচিকেত দুষ্টু হাসি এসে চিত্রার মুখ পানে চেয়ে চিত্রার সেতুতে আবির পড়ার প্রস্তুতি প্রয়াসও হতে বলল। কে? তবে আমি কেন বাদ পড়বো? তোর স্মৃতিতে আবির পড়ানোর অধিকার আমিও রাখি। এরশে আমার নেত্রকটর থেকে নেত্র জোর বের হয়ে আসার উপক্রম হয়েছে। জল শক্ত করে আমি হম্বিতম্বি হয়ে নতিকোচের ডান হাতটা বারোটার আমার মুঠো মুষ্টিবদ্ধ করতে দৃঢ়ভাবে চেপে ধরে বললাম, মাত্র অতিরিক্ত অনধিকার চর্চা কাটতে আসিস না নাচিকেতন। নিজের সীমা অতিক্রম করার দুঃসাহস দেখাস না। চিত্রের প্রতি আমার যেমনটা জোর আছে তোর এক কোনাও নেই। দ্বিতীয়বার সীমা লঙ্ঘনে অত্যাধিক সাহস দেখাতে আসিস না, ফল কিন্তু একটা আশানুরূপ হবে না। নচিকেত ছটফট করে অধিক ক্রুটে কণ্ঠে বলল, চিত্রার প্রতি তোর কিসের এত অধিকার আরাধ্য? তোকে আজই বলতে হবে। চিত্রার সাথে আড়ালে সামান্য কথা বলার নিয়ে 5 মাস পূর্বে তুই আমার বড় দাদাকে খেলার মাঠে বেধড়ক পিটিয়েছিলি। আজ এর কৈফিয়ত তোকেই দিতেই হবে আরাধ্য। তোর বদদাকে জিজ্ঞেস করে নিস চিত্রার প্রতি আমার কিসের এত অধিকার। উনি পৈপি করে তোকে প্রথম থেকে সেসব সমস্ত হিসাব দিয়ে দিবেন। নচিকেতের হাতটা এক ঝাটকায় ছাড়িয়ে আমি চিত্রের হাত ধরে বন্ধুমহল থেকে বের হয়ে এলাম। চিত্রের কৌতূহল দৃষ্টি আমার দৃষ্টি নিক্ষেপ করে বলল, বল না, কেন ওই দিন তুই নিরঞ্জন দাকে এতটা নির্মমভাবে মেরেছিলি? কি অন্যায় করেছিলেন উনি? আমি শক্ত কণ্ঠে বললাম, তোর সাথে কথা বলার মতো সাহস দেখিয়েছিল তাই। শুধুমাত্র আমার সাথে কথা বলা নিয়ে তুই এতটা রাখতে পারিস না আরাধ্য? নিশ্চয়ই সাংঘাতিক কোনো বিষয় ছিল। বিষয়টা কি আরাধ্য? প্রসঙ্গ পাল্টে আমি ম্লান হেসে চিত্রা সেতুর রাঙা সিঁদুরের দিকে তাকিয়ে পরমুহূর্তে শূন্য কপালটায় দৃষ্টি করে গভীর কণ্ঠে বললাম, কপালে বিন্দি করিস না কেন, কেমন খাপছাড়া লাগছে। সুব্রীতের বাড়ির গলিতে এসে কয়েকদার কিশোর কিশোরী হাতে আবিরের থালা দেখে মাত্র আমি লাল আবিরটা তর্জিন আঙুলে মাকে চিত্রের কপালে গোল বিন্দি এঁকে দিলাম। মদগ্রস্ত দৃষ্টিতে চিত্রী আংশিকভাবে আদলে একদানের চেয়ে আমি মুখন্দিত হয়ে বললাম, এবার দেখতে পরিপূর্ণ লাগছে। 5 মাসে বিন্দি পরা অভ্যাসটা নিশ্চয়ই ছাড়িয়ে গেছে। জানি না আচমকা চিত্রার কি হলো। আবিরের থালা থেকে লাল রংটা তর্জিন আঙুলে মেখে চিত্রা আমার কপালে লম্বা একটা ম্লান হেসে মুখ পানে চেয়ে বলল, তিলকে দেখে মনে হচ্ছে যেন সাক্ষাৎ শ্রীকৃষ্ণ তুই। তিলক ছাড়া মনে হয় মূর্ছে যাওয়া নিষ্প্রাণ একটা জলছবি। শেষ কথাটা বুঝলাম না। দেবী তোর ভাগ্যে জুড়ে গেছে মানে? কিচ্ছু না, সব কথার এত মানে খুঁজে যাস কেন? তুই আমার জন্য এত ভাবিস কেন আরাধ্য? পাড়ার সব ছেলেপেলেদের সাথেও ঝগড়া করিস। ওই দিন তো নিরঞ্জন দাকে খুব পিটিয়েছিলি কেন বলতো? এত সতর্ক কেন আমাকে নিয়ে? যত রাজ্যের ভাবুক চিন্তা ভাবনা নিয়ে আমি ম্লান কণ্ঠে বললাম, সদ্য ফোটা নীল পদ্মপাতার কিছু শব্দ লিপিবদ্ধ রইল। হঠাৎ যদি আমি স্তব্ধ হয়ে যাই, চেয়ে দেখিস নির্বাক শব্দরাও ওই আড়ালন তুলবে, বলবে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। চিত্রে হাঁটা থামিয়ে নির্বাক চিত্তে বলল,
তার মানে তুই আমাকে ভালোবাসিস আরাধ্য? আমি দৃঢ় কণ্ঠে বললাম, দেখ আমি তো ছন্দ বললাম মাত্র। ভালোবাসা মানে তুই বুঝিস নাকি? তোর কাছে তো জাতবাতের উঠতে ভালোবাসার কোনো স্থান নেই। ভাবশূন্য হয়ে আমি পিছনে ফিরে চিত্রা ডান হাতটা পুনরায় আঁকড়ে ধরে আগলে কদম বাড়িয়ে বললাম, কাকুর শরীরটা এখন কেমন? রক্তচাপ এখন বাড়ে? তা আবার বন্ধ আছে নাকি? এখন তো আবার নতুন করে হার্টে অসুখ ধরা পড়েছে, পুজো পাঠেও যেতে পারে না নিয়মিত। উদ্বিগ্ন কণ্ঠে আমি চিত্রার দিকে চেয়ে বললাম, সংসার চলছে কীভাবে? চিত্রা জোরপূর্বক হেসে বলল, কোনো রকমে। নাচের কাছে নিয়মিত যাস তো? নাচ শিখে আর কি হবে? পরের ঘরে গেলে নিশ্চয়ই আমার নাচকে কেউ প্রাধান্য দিবে না। তখন তো আমার জীবনটাই হালাফেলার সামগ্রী হয়ে যাবে, নাচ তখন চুরো যাবে। এত জলদি কিসের? ভবিষ্যৎ ভেবে বর্তমানকে কষ্ট করার কোনো মানেই হয় না। ভবিষ্যৎ কোথায়? বাবা তো এখন থেকেই আমার জন্য পাত্র খুঁজছেন। জীবাশ্ম জ্বালানির মতন কঠিন রূপে দগ্ধ হচ্ছিল অন্তর্কারণে আশপাশটা। নগ্ন কয়েকটা মুহূর্তের জন্য সম্ভবত যমজরাজকে আমার মুখোপেক্ষী হতে দেখতাম। অতি ভয়ানক রূপ ধারণ করে উনি আত্মাটা ছাড়াই শূন্য হাতে প্রস্থান নিতেন। হয়তোবা দাহ বিড়ম্বনা অধ্যায় হয়েছে। ঈশ্বর আমাকে সুযোগ করে দিয়েছেন আরও একবার বাঁচতে, আরও একবার আমার অর্ধায়নকে দেবীরূপে দেখতে। পরলোক গমনে আসা ছেড়ে আমি অতি বাস্তবে মনোনিবেশ করলাম। বোধগম্য হচ্ছে না অবশ্যই। কি বললো এই পাগলি মেয়ে? তার জন্য নাকি পাতের সন্ধান চলছে। আরে পাতা তো স্বয়ং তার শীতেতে রাঙিয়ে বসে আছে পবিত্র সিঁদুরে। সে যে আজ থেকে আমার অর্ধাঙ্গিনী, আরাধ্য সেনগুপ্তর অর্ধাঙ্গিনী। চিত্রার অতিনতিত্ব প্রখর স্নিগ্ধতায় পরিপূর্ণ মুখপানে চেয়ে আমি তার ছেলে হাসি এসে বিড়বিড় করে বললাম, নির্বোধ চিত্তা, তুই কি কখনো বুঝবি না আমার আত্মরোধনের আকুতি? তোকে ঘিরে আমার হৃদয়ের লম্বা শ্বেত বরাবর এক বিস্ময়ের কম্পন সৃষ্টি হয়। তাও কি তুই বুঝবি না? আমাদের নেত্রজোড়ার ধ্যান লাগিয়েও বুঝতে পারিস না তোর প্রতি গড়ে ওঠে আমার লালিত ভালোবাসার সীমা পরিসীমা বৃদ্ধি পাওয়ার একক ভালোবাসার সীমাহীন বলিরেখা। এই যে আমার আঙুলে তোর আঙুল শুয়ে আছে, তুই কি ক্ষণিকের জন্য এটা উপলব্ধি করতে পারিস না? তোর আলতো হাতে স্পর্শে আমার হিমশীতল রক্তবিন্দু ঠিক কতটা উষ্ণ আছে হয়ে আছে। এই যে সিঁথিতে এত চওড়া করে সিঁদুর পরে আসছিস, এখনও কি সেই সিঁদুরকে তোর আবিরের সামান্য রঙ্গ বলেই মনে হচ্ছে? একবার অনুভব করতে পারছিস না? ওটা আবির নয়, ওটা সিঁদুর। কোনো মহিলাই জেগে উঠছে না সিঁদুরের পবিত্র ছোঁয়ায়। তুই তো দেবীপক্ষের অন্যতম এক দেবী চিত্রা। তুই কি দিব্য দৃষ্টিতে তোর স্মৃতির পূর্ণ সিন্ধুর আরাধ্যকে ঠাই দিতে পারছিস না? ইস, তোকে তো কখনো বলাই হয়ে ওঠেনি চিত্রা। ভালোবাসার আকুতি বাদে পৃথিবীর সমস্ত আকুতি আমি নিধিতে প্রকাশ করতে পারি। ভালোবাসা মানে শুধু অপরিকৃত হচ্ছে গুচ্ছ শব্দের বাক্যাংশ নয়, কোনো অসাধ্য সাধনও নয়, বা জাদুকারী কোনো দৈবিক শক্তিও নয়। আমার কাছে ভালোবাসা মানে মোটেও অতি রঞ্জিত, অতি মোহনীয় বা অতি প্রদর্শনীয় কিচ্ছু নয়। ভালোবাসা তো অতি সাধারণ, নিত্য দিনের স্বাভাবিক সরল গোছানো চলমান ধারার এক জীবনযাত্রা মাত্র। ভালোবাসা আদতে ভালো একটা অভ্যাস। সে অভ্যাস একবার গড়ে উঠলে খারাপ থাকা থেকে দূরে থাকা যায়। আমিও ভালোবাসার মতন স্বাভাবিক অনুভূতিটাকে নিয়ে ভালোবাসছি, ভীষণ ভালোবাসছি। গলা ঝাঁকিয়ে আমি ক্ষীণ হয়ে এসে চিত্রাকে বললাম, পাত্র খুঁজলেই তো আর বিয়ে হয়ে যায় না, তাই না? তুই অযথাই বেশি ভাবছিস। চিত্রা শুকনো মুখে আমার পানে চেয়ে বলল, বাবা ভীষণ তৎপর, ভাবছে হঠাৎ যদি যমরাজ এসে যায় তখন তার অনাথ মেয়েটার কি হবে? কে দেখবে তাকে? মায়ের অভাবে অযত্নে অনাদারে লোকলয়ে বেড়ে ওঠা ডিঙি মেয়েটা কার আশ্রয়ধীনে থাকবে তখন? বাবা চলে গেলে তো বাবার সমস্ত তুলে রাখার আদর যত্ন ভালোবাসার সর্বোপরি ছায়াটাও বাবার সঙ্গে দাহ হয়ে যাবে। তখন তো এই ত্রিভুবনে আপন বলে আমার আর কেউ অবশিষ্ট থাকবে না। তাই হয়তো খুব শীঘ্রই একটা আশ্রয়ের ব্যবস্থা করে যেতে চাইছেন বাবা। বাবা হওয়ার পরম মহান দায়িত্বটা তো আর অস্বীকার করতে পারেন না। ভীষণ রাগ হলো আমার। বেশিক্ষণ চেপে রাখতে পারছিলাম না সেই রাগ। আলতো হাতে শুয়ে রাখা চিত্রার বাতটা আমি কঠিন রূপে চেপে ধরে জল শক্ত করেই বললাম,
কেবল আপন না, বরং আপনজনের চেয়ে বরং আপন কেউ এখনও এই ভুবনে অবশিষ্ট আছে। কাকুত্ব বিষয়ের অধিক ভাবতে হবে না, অন্য কোথাও তো তোর আশ্রয়ের ব্যবস্থা করতে হবে না। কাকুর অনুপস্থিতিতে তোর কোনো অবহেলা, অনাদর, অযত্ন আমারই জীবনদশা হতে হবে না। চিত্রা হাসত, মলিন হাসত। পরক্ষণে বিদ্রুপের হাসি সে বললেন, বাবা ছাড়া পরম আপন এ ভুবনে আর কে আছে আমার? বাবা তো আমার ছায়াসঙ্গী রে। ঈশ্বরকে বলেছি আমার জীবনের সর্ব অংশ যেন বাবার ললাট খণ্ডে লিপিবদ্ধ করে। আমার বাবা বেঁচে থাকুক যুগ যুগ ধরে। আমি বেঁচে থাকতে সম্ভবত বাবার মুখাগ্নি করতে পারবো না আমি। টুপ করে চিত্রার চক্ষু কোটরে এক ফোঁটা জলকণা গড়িয়ে পড়তেই আমি হাতের মুঠোয় জলকণটা তুলে নিলাম। ক্রন্দরত অবস্থাতেই চিত্রে অট্ট এসে বলল, তুইও না আরাধ্য ভীষণ বেখেয়ালিপূর্ণ প্রলাপ বকিস। বাবার চেয়ে পরম আপন কেউ ত্রিভুবনে আমার নেই। প্রশ্নবিত দৃষ্টিতে আমি চিত্রার টলমলে নেত্রে দৃষ্টি রেখে বললাম, তোর পাশে যে লোকটা দাঁড়িয়ে আছে তাকে তোর আপন মনে হয় না? এই যুগের বেশি সময়টা তো তার সাথে আমি কাটিয়েছি চিত্রা। 12 বছর কি অতি ক্ষুদ্র সময় আমাকে আপন ভাবার? চিত্রা মাথা নত করে ইতস্ত করেই বলল, তুই শুধুমাত্র আমার বন্ধু আরাধ্য। ভাগ্য করে হয়তো তোর মতো বৃহৎ বড় জাতের কাউকে আমি বন্ধুরূপে পেয়েছি। সেই জায়গা থেকে তোকে আপন ভাবাটা আমার পাপ। বন্ধুত্ব কখনো আশ্রয়ের স্থান হতে পারে না। বন্ধুত্ব শুধুমাত্র ভালো খারাপ জেনেও কিঞ্চিত প্রশ্রয়ের স্থান। চিত্রা হাতটা ছেড়ে আমি চিত্রের সম্মুখীন দাঁড়িয়ে প্রশ্নবিদ্ধ কণ্ঠে বললাম, তুই শুধু আমাকে বন্ধু ভাবিস চিত্রা? কখনো এর অধিক ভাবতে পারিসনি? চিত্রা মাথা তুলে চাঞ্চল দৃষ্টিতে আমার দিকে চেয়ে বলল, বললাম তো তোকে অধিক কিছু ভাবাটা আমার পাপ। গুরুগম্ভীর ভাব নিয়ে আমি চিত্রের সম্মুখীন থেকে সরে দাঁড়ালাম। চিত্রা অল্প সময় মৌন থেকে আংশিক মৃদু হেসে আবার সম্মুখীন দাঁড়িয়ে প্রশ্নবিদ্ধ কণ্ঠে বলল, হ্যাঁ রে, তোর ওই নতুন বন্ধুর নাম কি যে তোর ক্রিকেট খেলাকে এতটা ভালোবাসে? সে নিশ্চয়ই তোর মতো খুব বড় জাতের, তাই না? চল শক্ত করে আমি চিত্রের হাত চেপে ধরে তীক্ষ্ণ স্বরে বললাম, কেন বন্ধু টন্ধু নেই আমার, আজ থেকে তুইও আমার বন্ধু না। এই আরাধ্য, তুই কি সত্যি আজ কাশিয়ানি ফিরে যাবি? পদ্মবিলে যাবি না আমার সাথে? তুই কিন্তু কথা দিয়েছিলি গোপালগঞ্জ এলেই তবে আমার জন্য একগুচ্ছ ফুটন্ত পদ্ম এনে দিবি। থমকে দাঁড়ালাম আমি। পিছু ঘুরে চিত্রার দিকে চেয়ে রাগী কণ্ঠে বললাম, তুই তো আমাকে আপন ভাবিস না, তবে আমি কেন তোকে আপন ভেবে বিলের মাঝখান থেকে এত ঝুঁকি নিয়ে পদ তুলে দিব? আমার তো ঠেকা কিসের? চিত্রা ফ্যালফাল চোখে চেয়ে বলল, তুই তো আমার বন্ধু, বন্ধু হয়ে বন্ধুর দায়িত্ব পালন করবি না? চিত্রার দিকে টেনে এসে আমি চিত্রার শীতের দৃষ্টি নিবদ্ধন করে বললাম, তবে তোকে যে একটা দায়িত্ব পালন করতে হবে, বল করবি? চিত্রা স্বাভাবিক চোখে ব্রুজুগুজু করে প্রশস্ত করে বলল, বল না কি দায়িত্ব? স্মৃতিতে সর্বদা আবির ছুঁয়ে রাখবি, যেমন দ্বিতীয় যেন কেউ টের না পায়। মুহূর্তের মধ্যে চিত্রা ভুরুযুগল কুচকে অধিক কুচকে বলল, ইস, তুই ভীষণ অবুঝ আরাধ্য। এ আবার কোনো দায়িত্ব হলো? এ তো পুরো ছেলে মানুষই রে। আমি ততস্থ কণ্ঠে বললাম, তোর কাছে যে ছেলে মানুষ হলেও আমার কাছে একটা স্বাভাবিক বস্তুতা। বন্ধু হয়ে বন্ধু বান্ধবের দায়িত্ব পালন করবি। চিত্রা অট্ট হেসে বলল, ঠিক আছে, যা তাই হবে। দায়িত্ব আমি পালন করব। এবার তুইও তোর দায়িত্বটা পালন কর। আমি ওরা হেসে বললাম, চিত্রার বাগালে লেগে থাকা হলির নীল আবছা রংটা আঙুলের স্পর্শে চিহ্নিত করে বললাম, রোজ পরে থাকবি কিন্তু। আমি কাশিয়ানি ফিরে গেলেও পরে থাকবি। পাঞ্জাবি পকেট থেকে সিঁদুরের মিশ্রিত কবি আবিরের কোটোটা পলিব্যাগ থেকে বের করে আমি চিত্রার দুহাতে দিয়ে বললাম, এই আবিরটা পড়বি রোজ। আমি দূরে থাকলেও কিন্তু ঠাউর করতে পারবো তুই রোজ নিয়ম করে আদে আবিরটা পড়ছিস কিনা। চিত্রা আবিরের পলিব্যাগটা হাতে নিয়ে কৌতূহলী দৃষ্টিতে বলে, কি আছে ওই আবিরে? কেন এতটা উদ্গ্রীব তুই? কেন আমাকে এই আবিরটাই পড়তে হবে? চলছে কি বলতো? বিশেষ করে কিছু মর্মাত্মক নেই এই আবিরের। অতিরিক্ত খরচ বাঁচাতে আবিরটা আমি কিনে নিয়েছিলাম তোকে। চিত্রের ব্যাকুল চাহনিতে শঙ্কাজনক কণ্ঠে বলল,
তুই কাশিয়ানি কবে ফিরবি? আজই তবে ফিরে যাবি? চিত্রার ডান হাতটা মুষ্টিমেয় করে আমি চিত্রার শান্ত দৃষ্টি নিক্ষেপ করে বললাম, 1 মাসের পূর্ণ কোথাও যাবি না। চিত্রের ডান হাতটা মুষ্টিমেয় করে আমি চিত্রার শান্ত দৃষ্টি নিক্ষেপ করে বললাম, 1 মাসের পূর্ণ কোথাও ছাড়ছি না আমি। পরবর্তী 5 মাস থেকে টিমে যোগ দিব। এই 1 মাসটা অন্তত তোর কাছাকাছি থাকতে চাই। কিন্তু জেঠু তো বললেন আজই তোকে কাশিয়ানি ফিরে যেতে। ছাড় তো জেঠুর কথা, রাগ পড়লে তো জেঠু এমনিতে শান্ত হয়ে যাবেন। তবে তোর খেলাধুলোর তো ক্ষতি হবে, তাই না? 1 মাসের বিস্তর সময় না, আগামীতে ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে। চিত্রা উচ্চারিত চোখে আমার মগ্ন দৃষ্টিতে নিক্ষেপ করেই বলল, আজ সন্ধ্যায় সুবিদের বাড়িতে নাচের অনুষ্ঠান আছে, আমি ওখানে নাচবো। তুই আসবি তো আরাধ্য আমার নাচ দেখতে? আমি নাক সেটকে বললাম, স্যার মেয়েদের নাচ আমি দেখবো? চরম বিরক্তিকর। তাছাড়া তোর নাচ তো আমার মোটেও পছন্দ না। এখন হয়তো স্টেপ তুলতে পারিস না ঠিক মতো। শোন, তোর এই উচ্ছৃঙ্খল নাচ আমি পরিদর্শন করতে যেতে পারবো না, সরাসরি বলে দিলাম। আমার অপেক্ষায় থাকিস না কিন্তু। চিত্রা রাগান্বিত হয়ে বলল, তোর খেলাও আমার পছন্দ না, বুঝলি? এই জীবনে তোকে দেখলাম না 4-6 পেটাতে। ফিল্ডিংয়েও তো ভালো করতে পারিস না ভালো মতো। পরবর্তীতে আমিও কখনো তোর খেলা দেখতে যাব না, এই বলে দিলাম। চিত্রা মাথায় আমি এক গাট্টা মেয়ে বললাম, খেলার সামনে মানে তুই বুঝিস নাকি? মানে বুঝলে পারলেই তো খেলা আসল মজাটা উপলব্ধি করতে পারবি। আকালকুম্ভ একটা চিত্রা ঝগড়ুটে ভাব নিয়েই বলল, নিজের বেলাতেই শুধু 16 আনা, তাই না? পরের বেলায় 1 আনাও না। তুইও তো নাচের অর্থ বুঝিস না, বুঝলে পরেই তো নাচের প্রতিটা তাল উপলব্ধি করতে পারবি। অপারদর্শী ছেলেটা একটা। আমি প্রসঙ্গে পাল্টে বললাম, আচ্ছা এখন ওইসব কথা ছাড়, কাকুর সাথে আমার কিছু বিশেষ কথা আছে, চল তোদের বাড়ি যাই। চিত্রের ঠোঁট উল্টে বলল, পদ্ম ফুল। চোখের পাপড়িতে অনবরত দোল খাচ্ছে কয়েকটা কেশরাশি চিত্রার অনুভূতিকে ভীষণভাবে জ্বালাচ্ছে। আঙুলের স্পর্শ আমি অশোভন কেশরাইতে কাছের পিছন নিয়ে বললাম, বিকেলে যখন রোদ পড়বে 101টা পদ্মফুল তুলে দিব, খুশি তো? চিত্রা উচ্চ শব্দে হেসে আমার নাক টেনেই বলল, শুধু খুশি, মহা খুশি, বুঝলি? ইস, চিত্রারাই উচ্চ হাসির ঝংকারে আমার তপ্ত হৃদয়ের এক পশলা বৃষ্টি নামছে রিমঝিম শব্দে। সিক্ত হৃদয়ে কনকনে টিপ শব্দে বেজে উঠছে বৃষ্টির রাগিনী, যার জন্য আমার এই বুকভর অনুভূতি। সেই নির্বোধ বোকা মেয়েটা খুনাক্ষরে টের পাচ্ছে না আমার অন্তকালের 2 নম্বর ভালোবাসার পরিণতি। একটু কান পেতে তো শুনতে পারিস চিত্রা, আমার হৃৎপিণ্ডেই তোর নামে তীব্র প্রখর প্রতিধ্বনিটা মাঝে মাঝে কী মনে হয় জানিস? আমার দাহ যাওয়ার পরেও হয়তো স্বর্ণলনক এই 2টাই স্থানে যেখানে আমি থাকি না কেন, আমার হৃদয় জুড়ে এই একইভাবে তোর নামটা প্রতিধ্বনি বাজবে। আমার দেহটা নিশ্চিত হয়ে গেলেও আমার মনে হয় তোর বসবাস থাকবে পৃথিবীর রোদন হবে না চিত্রা। তুই যে আমার মনে বাস করা স্বয়ং দেবীর প্রতিমূর্তি। দেবীরা কখন মৃত্যু হয় নাকি? তারা তো আদি অনন্ত অনাদিম। চিত্রা উৎফুল্ল অতিভূত হয়ে আমার হাত ধরে হেঁটে চলছে বড় রাস্তার মোড়ে। সামনের মোড়টাই দোকানটার পায়ের ওপর তুলে বসে নিরঞ্জনা দা সিগারেট ফুকাচ্ছে। সাদা রঙের পাঞ্জাবিতে অবশ্য দোলনায় রোগে থাকা আছে। মুখমণ্ডল এবং আংশিক দোলদাগ স্পষ্ট। পকেটের ছেলেগুলো ফেলে সামলাতে নিরঞ্জন দাও দেখা মাত্র আমি চিত্রা হাতটা ছেড়ে লুকিয়ে পড়লাম মাঝারি আকারের কৃষ্ণচূড়ার গাছের অন্তরালে। প্রত্যক্ষ করতে চাইছি আমার অনুপস্থিতিতে একা একা চিত্রাকে পেয়ে নিরঞ্জন দা এর গতি প্রগতি। চিত্রা এখনও আজ করতে পারেনি, অবশ্য আমি তার পাশে নেই। আনমনা এসে হেঁটে চলছে রাস্তার ধার দিয়ে। চিত্রাকে দেখা মাত্রই নিরঞ্জনদার ঠোঁটের কলিজেই বিন্দু ঘটিয়ে হাসি ফুটিয়ে সিগারেটটা হাত থেকে ছুঁড়ে ফেলে দিয়ে ব্যতিব্যস্তের দোকান থেকে বেরিয়ে উচ্চ শব্দে চিত্রাকে ডেকে বলল, এই চিত্রা শোন। চিত্রা দাঁড়ালো। রাস্তার আশেপাশে দৃষ্টি নিবন্ধন করে চিত্রা নিরঞ্জনদাকে দেখা মাত্রই শুকনো ঢোক গিলে চোখ জোড়া ফিরিয়ে আশেপাশে চোখ বুলিয়ে আমাকে খুঁজতে লাগলো। নিরঞ্জনদা এই সুযোগে রাস্তা পেরিয়ে চিত্রের সম্মুখীন দাঁড়াতেই বাঁকা হেসে বলল, কি রে, কেমন আছিস? অর্ডার চওড়া করে বুকে জড়িয়ে নিজেকে পরিপাটি রূপে জাহির করে জোরপূর্বক হাসি রেখাটি নেই বলল, ভালো আছি। চল
তোকেই আবিরটা মেখে দিই। ভেবে তো রেখেই দিয়েছিলাম আমি তোকে প্রথম দোলের আবিরটা মাখাবো, তবে এখন তো দেখছি তুই এর পূর্বেই দোলে স্নান হয়ে। চিত্রা অস্থির দৃষ্টিতে আশেপাশে তাকিয়ে ফিরে খুঁজে আমায়। নিরঞ্জন দা তার গালের ওপর লাল আবিরটা ডান হাতে মেখে চিত্রের গালে পড়ানোর পূর্বে আমি গাছের আড়াল থেকে তড়িঘড়ি করে বেরিয়ে এলাম। বুকের পাঁজরে হাত গুছতে আমি কঠিন ভাব ভঙ্গি নিয়ে চিত্রের পাশে দাঁড়িয়ে নিরঞ্জন দাকে ভড়কে উঠলেন। চোখ দুটো প্রকাণ্ড করে নিরঞ্জন দা আমার দিকে চেয়ে বললেন, তুই? চল শক্ত করে আমি নিরঞ্জনদার পাঞ্জাবির কলারটা চেপে ধরে চিত্রের সম্মুখীন থেকে সরে বড় রাস্তা পেরিয়ে গলির মোড়ে টেনে এসে নিয়ে এলাম ওনাকে। নিরঞ্জনদা অতীব আতঙ্কে বিমর্ষ হয়ে অস্পষ্ট স্বরে বললেন, তুই কি করে এলি? পাঞ্জাবির কলারটা অধিক শক্ত হতে চেপে ধরেছি আমি। ক্ষিপ্ত কণ্ঠে বললাম, এই তুই তোতলাচ্ছিস কেন? যমরাজ ভাবছিস নাকি আমাকে? ভয় পাচ্ছিস আমাকে? আমি তোর বড় দাদা হয়ে আরাধ্য, তুই তুই তুকারি করছিস কাকে? কলাটা ছাড় ভুলছি। প্রতিবার লোকজনের সামনে তুই আমাকে অসম্মান করতে পারিস না, কিন্তু বড় দাদার সম্মান তুই রাখতে পারলি কই? অশ্রাব্য ভাষায় তোর প্রাপ্য। এখন চুকচুকানি কমেনি তোর, তাই না? এত নির্লজ্জ বেহায়া তুই, আত্মসম্মান বোধ নেই তোর। পুরুষ জাতির লজ্জার প্রতীক তুই। কি করছি আমি? ছোট বোন হিসেবে চিত্রাকে আবির মাখাতেই পারি, এতে অন্যের কি আছে? 5 মাস পূর্বে নোংরা কাহিনী তুই নিশ্চয়ই ভুলে যাসনি, তাই না? আমার চিত্রাকে সম্মানী করতে চেয়েছিস তুই, শুধু তাই না, গোটাপাড়া চিত্রাকে নোংরা অপবাদ দিতেও তৎপর ছিলে তুই। চিত্রাকে প্রতিভূত জীবনটাও তোর নোংরা মতোই নষ্ট হওয়ার দিকে ধাবিত হচ্ছে। ভাগ্যে সঠিক সময় আমি তোর নোংরা ধরে ফেলছিলাম, নতুবা এতগুলো দিন আমার চিত্রা লজ্জায় অপমানে আত্মসম্মানে আত্মহত্যা করতো। বললাম তো ওই ভিডিওটা আমি ডিলিট করে দিয়েছি। এই জন্মে আমি চিত্রার দিকে চোখ তুলেও তাকাবো না, শিক্ষা হয়ে গেছে আমার। দয়া করে তুই এবার আমার কলারটা ছাড়। তুই মোটেও আমার বিশ্বাসযোগ্য নস। চোখের সম্মুখীন তো এইমাত্র দেখলাম চিত্রার দিকে তুই কতটা অশোভন দৃষ্টিতে চেয়েছিলে। লালসা ভরা ছিল তোর ওই পাপি চক্ষু জোড়ায়। তুই বরং ভুলে যাস না, দেবীকে শুধু সর্বদা পবিত্র নয়নে দেখতে হলো। লোভ লালসার অতি উদ্নে তারা। আচ্ছা, এই 5 মাসে আমার অনুপস্থিতিতে সুযোগ বুঝে তুই আমার নতুন কোনো ভিডিও তৈরি করে ফেলিসনি তো? দেখি তোর ফোনটা বের কর, তোর ফোন সার্চ করবো আমি। আরাধ্য, তুই কিন্তু এবার সীমা লঙ্ঘন করছিস। পাড়ার জমিদারের ছেলে বলে তুই আমাদের মতন মধ্যবিত্ত পরিবারের ছেলেদের সাথে যা তা করতে পারিস না, তা কিন্তু মোটেও শোভাকর নয়। সহ্য সীমা অতিক্রম হয়ে গেলে না, জেঠুর কাছে নালিশ জানাতে আমার এক মুহূর্তও বিলম্ব হবে না। ভীষণ ক্ষিপ্ত হয়ে আমি নিরঞ্জন তার পাঞ্জাবির কলারটা ছেড়ে পাঞ্জাবির পকেটে হাত ঢুকিয়ে ফোনটা নিয়ে বললাম, খুব শখ পাড়ার লোকজনের কাছ থেকে বেঁচে থাকা অতি ক্ষুদ্র মানসম্মানটুকু খোয়ানো, তাই না? নালিশ করলে কি হবে জানিস? গোটা সমাজ জেনে যাবে তোর কেলেঙ্কারের ঘটনা। চরিত্রের এবার জঘন্যভাবে দাগ লাগবো তোকে। নাক কান কাটা যাবে তোর। পরিবারের দিকটাও ভেবে দেখিস। সামান্য প্রণয়ের সুযোগ পেয়ে নিরঞ্জন দা আমার হাতে থেকে ফোনটা সো মেরে কেড়ে নিয়ে বড় রাস্তা থেকে দৌড়ে আরম্ভ করলো। বুঝতে আর বিলম্ব হলো না, কিছু একটা গোপনীয় বিষয় তো আছে। দৌড়ে আমি নিরঞ্জন দার পিছনেতেই ভয় চুপসে থাকা চিত্রা পেছন থেকে উচ্চ শব্দে চেঁচিয়ে বলল, এই আরাধ্য থাম, কি হয়েছে তোদের? তোরা দুজনেই এভাবে দৌড়াচ্ছিস কেন? পিছু ঘুরে আমি চিত্রাকে বললাম, তুই বাড়ি যা চিত্রা, কিছুক্ষণ বাদে আমি তোর বাড়ি যাচ্ছি। দয়া করে আর কোনো ভেজালে জড়াস না আরাধ্য। জেঠু জানতে পারলে তোকে সত্যি সত্যি আজ কাশিয়ানি পাঠিয়ে দেবে, খুব শাস্তি দিবেন তোকে। আমি প্রখর রাগে পেছন থেকে চেঁচিয়ে বললাম, তোকে আমি বাড়ি যেতে বলেছি, তুই বাড়ি যা। আমার জন্য তোর এত উদ্বিগ্ন হতে হবে না, আমি সঠিক সময় তোর বাড়িতে পৌঁছে যাব। কিছুদূর যেতেই দোল উৎসবের মাতোয়ারা লোকজনের ভিড়ে নিরঞ্জনটাকে হারিয়ে ফেললাম আমি। শত খুঁজেও লম্বরটাই খুঁজে পেলাম না। মুহূর্তে সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেল ওই অসভ্য ইতর ছেলেটা। মন বলছে নিরঞ্জনটা নতুন কোনো নোংরা জল বিশ্রী আমার সরল চিত্রার বিরুদ্ধে, কিন্তু এতটা তো আমার তৎক্ষণাৎ করতে হবে। যদিও অশ্লীল ভিডিও নিরঞ্জনতা তৈরি করেই থাকেন, তবে নিশ্চয়ই ভাইরাল হওয়ার জন্য অপেক্ষা করতে আসে সে ভিডিওটা। দুপুর 1টা পরে তক নিরঞ্জনদাকে পুরো পাড়ায় খুঁজে সম্পূর্ণ হতাশ হয়েছি আমি। অতঃপর নিরঞ্জন তার বাড়িতে উঠলাম। বাসাকে কদম রাখতে জেঠু জেঠিমা বাড়ির অন্যান্য আত্মীয় স্বজনরা আমাকে ঘিরে ধরলেন। কৌশল বিনিময়ে ব্যস্ত হয়ে পড়লেন সবাই। জেঠিমণি লেবু শরবত করায় রান্নাঘরে পা বাড়ালেন।
সুধীর কর্মকাণ্ডে আমার পাশে কিলা খেলার প্রসঙ্গে জিজ্ঞেস করতে নিয়ে নানান কথাবার্তা বলছে। অপর পাশে আমি শকুনের দৃষ্টিতে পুরো বাড়িটা নিরঞ্জনদাকে খুঁজছি। মিনিট পাঁচেক পর সুধীর জেঠুমাকে থামিয়ে ইতস্তবোধ করে বললাম, নিরঞ্জনদা কোথায় জেঠু? বস্তুত আমি নিরঞ্জন দায়ের সবাই দেখা করতে এসেছি। সুধীর জেঠু মৃদু হেসে বললেন, নিরঞ্জন? নিরঞ্জন তো বাড়িতে নেই বাবা, হয়তো বন্ধুদের সাথে হোলি খেলছে। পরক্ষণে সুধীর জেঠুর কপালে বাজে কেঞ্চিতে উদ্বিগ্ন ফুটিয়ে বললেন, ও আচ্ছা, এই ব্যাপার। নিরঞ্জনের শোয়ার ঘরে ল্যাপটপটা আছে, তুমি দেখতে পারো। আমি নিরঞ্জন তার শোবার ঘরে বিছানায় ছড়ে ছিটিয়ে আছে বিভিন্ন ধরনের অশ্লীল বই, ফটো, ম্যাগাজিন। মাথায় ব্যাগটায় যারা চড়ে বসে আসলে আমার জেঠিমনের কি প্রান্তিতে এই রুমে প্রবেশ করলো না। পুত্রে এসব কুকীর্তির ওনার মোটেও নেত্রকলন হয় না। তবে ওই লম্পট নিরঞ্জনা তো কীভাবে পারে এই অশ্লীলতার এভাবে প্রকাশ্যে তুলে ধরতে? এতটা বেয়পানো কি আমার সামাজিকতার পুরুষের মধ্যে সম্ভব? ভাবতে গাটা ঘিনঘিন করছে। এই কয়েকটা পুরুষ অশ্লীল লালসার জন্যই গোটা পুরুষ জাতি বদনাম হয়। পাড়ার টেবিলের উপর ল্যাপটপটা খুঁজে পাওয়া মাত্রই আমি ল্যাপটপটা অন করতে পাসওয়ার্ড হেনাতে ভুগলাম। পাসওয়ার্ড ব্যতীত কোনো মতেই কোনো ডকুমেন্টই কোনো ক্লু খুঁজে পাবো না আমি। ভয়ঙ্কর রোগে আমি ল্যাপটপ ফ্লোরে ছুঁড়ে মারতে হঠাৎ থেমে গেলাম। কিছু একটা ল্যাপটপে ভাঙা যাবে না। এই ল্যাপটপ তো আজ সমস্ত প্রমাণ, অশ্লীল ভিডিও। না জানি ওই ল্যাপটপটা আমার চিত্রার সতীত্বে কতটা দাগ কেটেছে। চিত্রাকে ছেড়ে যাওয়াটা হয়তো আমার ভুল ছিল। ইতিমধ্যে রুমের দরজা ঠেলে নিরঞ্জনদা প্রবেশ করলেন। আমাকে দেখা মাত্র নিরঞ্জনদা শুকনো ঢোক গিলে দৌড়ে রুম থেকে প্রস্থান নিতেই আমি তেড়ে গিয়ে নিরঞ্জনদার পাঞ্জাবির কলারটা চেপে ধরলাম। মুখে এলোপাতারে কিল ঘুষি বসিয়ে ক্ষুব্ধ কণ্ঠে বললাম, ফোনটা আমার হাতে দে, ল্যাপটপের পাসওয়ার্ড বল। বেশি সময় নেই আমার হাতে, যা করবি তাড়াতাড়ি কর। নিরঞ্জন চিৎকার করে বললেন, মা, বাবা, তোমরা কোথায়? দেখো, আরাধ্য আমার রুমে ঢুকে আমাকে মারছে। হুড়মুড়ি আমি রুমের দরজা খিল আটকাতে দস্তাদস্তি সমেত নিরঞ্জনদাকে বেডের উপর কর্নিশের সাথে হাত দুটোকে রুমাল দিয়ে বেঁধে নিলাম। দরজার ওপাশ থেকে হাঁক ডাকের আওয়াজ শোনা যাচ্ছে। জেঠু জেঠিমার আত্মনাদ করে আমাকে নাম ধরে ডাকছেন, দরজার খিল খুলতে বলছেন। তাদের হাঁক ডাকে কোনো ভ্রুক্ষেপ না করে আমি নিরঞ্জন তাদের দুজন চেপে ধরে দাঁতে দাঁত চেপে বললাম, ল্যাপটপের পাসওয়ার্ডটা বল। নমস্কার আরাধ্য, চিত্রা স্নানের নতুন কোনো ভিডিও আমার কাছে নেই। বলতে গেলে চিত্রার কোনো অশ্লীল ফটো আমার কাছে নেই, সব ডিলিট করে দিয়েছি আমি, সব। বেঘর পিটুনি খাওয়ার পর নির্লজ্জ বেহা নিরঞ্জনতা কোনো ক্রমেই মুখ খুলতে চাইছে না। শক্ত হয় দৃঢ় প্রতিজ্ঞতা সহিত রেখে একরোখা টেনে সবের পরিচয় দিচ্ছে। আমি কিন্তু মোটেও স্থগিত হচ্ছি না। একের পর এক লাথি ঘুষির আঘাত করে তার দেহটাকে থেতে দেওয়ার প্রয়াসে আছি। আমি সমস্ত উচ্ছৃঙ্খলা সহ্য করলেও আমি চিত্রের সঙ্গে এক রাতে উচ্ছৃঙ্খলা সহ্য করতে পারবো না। এই অসীম ক্ষমতা আমার মধ্যে বিদ্যমান নয়। আমি সম্পর্কটাকে যেমন স্বয়ং ঈশ্বরের পবিত্র আশীর্বাদে, সেখানে সেই পবিত্রতার স্থান উচ্ছৃঙ্খলায় কেন ঠাঁই দেয়? যতক্ষণ না এই বেহার নির্লজ্জ অসভ্য ছেলেটা মুখ খুলছে ততক্ষণ অবধি আমার পিটুনি স্থগিত হবে না। আমার মধ্যে নিহিত কোনো ক্লান্তি বা শ্রাবণীর আবির্ভাব ঘটবে না। চাইলে হয়তো তাকে আঘাত করার মতো মনোভাব বৃদ্ধি পেতে পারে ক্রমবর্ধমান হারে। মাত্রাতিরিক্ত মারধর অন্তিম পর্যায়ে ঠেকাতে নিরঞ্জনদা অস্ত্রস্বরে খুক খুক করে শব্দে কেসে বললেন, ল্যাপটপটা আমার হাতে দে, লকটা আমি খুলে দিচ্ছি। বিরাম নিলাম আমি। নিরঞ্জনার পাঞ্জাবি কলারটা অতি আগ্রহের সহিত ছেড়ে আমি মুখমণ্ডল জোরে জবজবে ঘাম রাশি নিশ্চিন্তে করে উদ্বিগ্ন গতিতে ক্রমাগত কয়েকটা শ্বাস নির্গত করে টেবিল থেকে উপর থেকে ল্যাপটপটা এনে নিরঞ্জনের অস্থির লজ্জায় ঠাঁই দিলাম। ক্লান্ত কণ্ঠে আমি প্রখর রাগান্বিত দুই চোখ ঝাঁঝালো কণ্ঠে নিরঞ্জনকে উদ্দেশ্য করে বললাম, 1 মিনিট সময় দিলাম, জাস্ট 1 মিনিট। লকটাতে দ্রুত খুলে দে, আর ভ্রান্তিতে কোনো ডকুমেন্ট ডিলিট করার কিঞ্চিত পরিমাণও সাহস দেখাবে না, অথবা শ্মশানঘাটে যেতে তোর খুব বেশি বিড়ম্বনা হবে না। নিরঞ্জতা ভয়ার্থ দৃষ্টিতে উঠতে মাত্র আমার রাগান্বিত মুখমণ্ডল প্রদর্শন করলো। শুকনো ঢোক গেলে উনি দৃষ্টি ঘুরিয়ে পুনরায় ল্যাপটপ অন করে ক্ষণিকের মধ্যে ল্যাপটপটা আমার দিকে ঘুরিয়ে রক্তবাহিত মুখমণ্ডল সমেত নিস্তেজ কণ্ঠে বলল, বেহুশ হয়ে ভূমিতে লুটিয়ে পড়ল নিরঞ্জনদা। নির্লয় কানিষ্ঠ মনে আমি ওই কুলাঙ্গারের দিকে কোনরূপ দৃষ্টি নিক্ষেপ না করে অস্থির নেত্রের ভিডিও ফাইল অনুসন্ধান করতে তৎপর হয়ে পড়লাম।
কাঙ্ক্ষিত ফাইল খুঁজে পাওয়ার পরক্ষণে আমি ফাইলটাতে ক্লিক করে 10 মিনিট একটা ভিডিও ক্লিক করলাম। উৎসবের সাথে জাস্ট 30 সেকেন্ড ভিডিওর দিকে তাকিয়ে দেখার পর আমি অস্থির চোখ দুটো নিশ্চিত হয়ে গেল। মুহূর্তের মধ্যে ঠাস করে আমি ল্যাপটপটা বন্ধ করে দিলাম। রক্তচক্ষু নিয়ে আমি বেহুশ অবস্থায় জরাজীর্ণ হয়ে বমিতে লেপ্টে থাকা নিরঞ্জনের লাক বরাবর একটা ঘুষি দিলাম। নিক্ষেপ করতে নিরঞ্জন বাস্তবে ফিরে উচ্চশব্দে আত্মচিৎকার করে উঠল। ভয়াল থাবা বাড়িয়ে আমি নিরঞ্জনদাকে নাক বরাবর পুনরায় আবার একটা ঘুষি নিক্ষেপ করে দাঁতে দাঁত চেপে বললাম, তুই আমার বোন শর্মিকেও ছাড়লি না? ওই হাঁটুর সামনে মেয়েটাকে ওর এত সময় সর্বনাশ করলি, উঠে পড়ে লাগলি। নিরঞ্জন ব্যথা কুকিয়ে উঠে বলল, তোর বোন নিজ থেকে আমার কাছে এসেছে, আমি যেতে যাইনি তোর বোনের কাছে। আমার বোনের ক্যারেক্টার সম্পর্কে তোর থেকে কোনো সার্টিফিকেট দিতে হবে না আমার। আমি জানি আমার বোন কেমন। সরলতার সুযোগ নিয়েছিস তুই, তাই না? এক টাইমের বদনাম করার জন্য, তাকে নিচে নামানোর জন্য। মায়ের জাত বোনের জাত কোনো জাতেরই ভেদাভেদ নেই তোর কাছে। কাছে তোর বোনই আমাকে তৎপর করেছিল রুম দিতে যেতে। যদি আমি কোনো রকম জোর করতাম না, তবে নিশ্চয়ই সে এসে তো উৎফুল্ল মনে করে গভীরভাবে আমার সাথে মিশতো না। এরপর যদি তোর বিশ্বাস না হয়, তবে তোর বোনকে গিয়ে সবটা জিজ্ঞেস কর, সব জটলা স্পষ্ট। চোখ জোড়া খিসে বন্ধ করলাম আমি। লজ্জায় মাথা ঝোঁকাতেই বাধ্য হয়েছি। যদিও নিরঞ্জনাও কথা আমি এরতেও বিশ্বাস করি নাই, তবে নিজের কাজিন সম্পর্কে নেতিবাচক কথা এবং স্বয়ং চোখে দেখা কার্যকলাপ আমি সহ্য করতে পারছি না। শর্মিলা নিজে থেকেই এতটা গভীরভাবে এই নির্জনতার সাথে মিশবে তা আমি কল্পনাও শক্তিতেও ঠাঁই দিতে পারছি না। অথচ এই লজ্জার বিষয়টা আমার সামনে বাস্তবে এমনটাই ঘটে গেল। নিজের বোনকে এই অবস্থায় দেখতে হলো। নিচু গলায় আমি নিরঞ্জনকে বললাম, কতদিন ধরে চলছে সব? 2 মাস হলো। চোখ তুলে আমি পুনরায় ভয়াল দৃষ্টিতে বললাম, ভিডিওগুলো এখনও ডিলিট কর আমার সামনে। তারপর তোর মুখে কীভাবে চুনকালি মাখাতে হয়, ন্যাকড়া ঘর পড়াতে হয় তা আমার খুব ভালো করে জানা আছে। নিরঞ্জন অট্ট এসে বলল, আমার ক্ষতি করার চিন্তা ভ্রান্তিতেও করিস না আরাধ্য। এসবের প্রভাবে কি হবে জানিস? তোর বোনের মুখে চুনকালি পড়বে, তোর পরিবারের মান সম্মান খোয়া যাবে, তোর বোনের নামে কলঙ্ক উঠবে, চরিত্রে দাগ পড়বে। ভেবে দেখিস তো বিষয়টা। নিরঞ্জনের মুখ থেকে চিরন্তর সত্য কথা শুনে আমি পিঠে কোনো কথার আওড়াতে পারছিলাম না। সত্যি তো, নিরঞ্জনের বদনাম হওয়া মানেই তো শর্মিলার বদনাম হওয়া। নিরঞ্জনের পক্ষে সমাজ এই কটু কথা রটারে নিরঞ্জন নিশ্চয়ই চুপ করে বসে থাকবে না। নিরঞ্জন শর্মিলার বিপক্ষে যাবে, এতে মানহানি তো আমাদেরই হবে। শর্মিলার চরিত্র গভীরভাবে কলঙ্কের দাগ পড়বে। নিশ্চুপ হয়ে আমি ল্যাপটপের পাসওয়ার্ড নিয়ে পুনরায় ল্যাপটপটা অন করে প্রথমে ডিলিট ভিডিও করা হোম নিয়ে বসে থাকা উঠে ল্যাপটপটা চিরতরে ধ্বংস করার জন্য ফ্লোরে ছুঁড়ে মারলাম। খণ্ড খণ্ড হয়ে ল্যাপটপটা প্রতিটি পার্টের দিকে এদিকে ছড়িয়ে পড়লো। নিরঞ্জনের পাঞ্জাবির পকেট থেকে জোর করে ফোনটা বের করে আমি ভিডিও ফোল্ডারে ঘেটে ওই একই ভিডিও দেখা মাত্র আমি চেপে ডিলিট করে দিলাম। নিরঞ্জন ব্যথায় কুকিয়ে মারছে, হু হু করে শব্দ করে কেঁদে উঠছে অনবরত। ব্যথায় উপশম ঘটতে চাইছে সে। ইতিমধ্যে দরজার ওপাশ থেকে বারবার কঠিন কণ্ঠস্বর আমার কর্ণ করে প্রখরভাবে প্রতিধ্বনি তুলে আরম্ভ করলো। বসতে আর বিলম্ব হলো না। জেঠু জেঠিমণি আমাকে হাজার ডেকেও কুল কিনারা না পেয়ে পরিষদে বাধ্য হয়ে আমার বাবাকে বাড়ি থেকে ডেকে আনেন। নিজেকে শান্ত এবং স্বাভাবিক করে আমি দরজায় খেল খুলতে দিয়ে বাবা হরুমনি রুমে ঢুকে পড়লেন। পেট সাইডে নিরঞ্জনদাকে আহত এবং রক্তাক্ত অবস্থায় দেখা মাত্রই বাবা ঠাস করে আমার গালে দীর্ঘ একটা চড় বসিয়ে শক্ত কণ্ঠে বললেন,